প্রিয় শিক্ষার্থী, আজকের আমাদের আলোচনার বিষয় হলো বয়েল সূত্র। বয়েলের সূত্র বয়েলের সূত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। গ্যাসীয় পদার্থের আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক বয়েলের সূত্রে পাওয়া যায়। আমরা সচরাচর এমনি একটা উদাহরণ দেখতে পাই, ছোট কোনো যদি নরম কোনো বস্তুর উপরে যদি আমরা চাপ দিই, হ্যাঁ, as for example কম্বল, বালিশ, তো এগুলোর উপরে আমরা যদি চাপ দেই তাহলে দেখা যায় যে ছোট হয়ে যায়। তো এ থেকে আমরা জানি যে চাপ প্রয়োগ করলে বস্তুর আয়তন আসলে ছোট হয়, আয়তন কমে যায়। তো তাহলে স্বাভাবিকভাবে গ্যাসীয় পদার্থের উপরে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে গ্যাসীয় পদার্থের আয়তন কমে যায়। তো এই বিষয়টাকে নিয়েই বিজ্ঞানী বয়েল একটা সূত্র প্রতিপাদন করেন। সূত্রটাকে বয়েলের সূত্র নামে পরিচিত। এই বয়েলের সূত্রে যেটা পরীক্ষিত সেটা হলো V proportional to 1/P। তার মানে এখান থেকে বোঝা যায় যে চাপ বাড়ালে কোনো গ্যাসীয় পদার্থের উপর যদি চাপ বৃদ্ধি করা যায় তাহলে সেই গ্যাসীয় পদার্থের আয়তন কি হবে? আয়তন হ্রাস পাবে। এটার অর্থ হলো এটা। কিন্তু এই দুটা প্যারামিটারের সাথে আরেকটা প্যারামিটার খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটাকে বলা হয় তাপমাত্রা T দিয়ে প্রকাশ করা হয়। এখানে এই কথাটাকে T স্থির, এটা কন্ডিশন রাখতে হবে। কারণ তাপমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে চাপের সাথে আয়তন, তাপমাত্রার পরিবর্তনে চাপেরও পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তনে আয়তনেরও পরিবর্তন। আমি প্রেসার বাড়ালাম কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, তাহলে প্রেসারের সাথে আয়তনের যে রিলেশন, সঠিক রিলেশন সেটা আসবে না। এই জন্য আমাদের টেম্পারেচারকে আগে স্থির করতে হবে। At constant temperature, তোমার the volume of gas is inversely proportional with the pressure of that gas. তো এটা হলো বয়েলের সূত্র। এখানে V ইকুয়াল টু সমানুপাতিক ধ্রুবককে ইকুয়াল টু দিলে সমানুপাতিক ধ্রুবককে 1/P। তো এখান থেকে আমরা রিলেশনটা লিখতে পারি PV ইকুয়াল টু K। That means আমরা যদি একাধিক কন্ডিশনে, that means ভিন্ন ভিন্ন টেম্পারেচারে যদি আমরা চাপ ও আয়তনের সম্পর্ক প্রতিষ্ঠা করতে যাই তাহলে P1 V1, P2 V2, P3 V3 যেটা বলি না কেন ইকুয়াল টু K, মানে কনস্ট্যান্ট, সবসময় সমান থাকবে। দ্যাট মিন্স চাপ এবং আয়তনের গুণফল সর্বদা সমান থাকবে যদি টেম্পারেচার স্থির রাখা হয়, স্থির তাপমাত্রায়। তো আমাদের এখানে দেখো যে লাইনগুলো লেখা হয়েছে, এখান থেকে আমরা গ্রাফ প্রতিষ্ঠা করতে পারি। প্রথমে এই সমীকরণের আলোকে আমরা একটা গ্রাফ দিতে পারি। গ্রাফটা এরকম যে এদিকে যদি চাপ বাড়াই, এদিকে তাহলে আয়তন, চাপ বাড়ালে আয়তন কি হয়? কমতে থাকে। হ্যাঁ, এরকম ভাবে চাপ বাড়ালে আয়তন এরকম কমতে থাকে। এই রিলেশনটা আমরা এই গ্রাফ থেকে আমরা এরকম একটা মানে গ্রাফ পাওয়া যায় আর কি। কিন্তু কন্ডিশন হলো যে টেম্পারেচার স্থির। তো এটা যদি T1 তাপমাত্রায় হয়, তাপমাত্রা যদি এবার বাড়ানো যায় তাহলে এরকম হবে।
যদি তাপমাত্রা আরো বাড়ানো যায় তাহলে এরকম হবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন টেম্পারেচারে গ্রাফ একই রকম হবে, তবে যেহেতু তাপমাত্রা বাড়ালে আয়তন বৃদ্ধি পায়, এই জন্য গ্রাফ উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে T3 টেম্পারেচার গ্রেটার দেন T2 টেম্পারেচার গ্রেটার দেন T1। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা ব্যাখ্যা করতে থাকে বা এমসিকিউতে থাকে যে এটা বুঝতে হবে T3 কেন বড়। কারণ আমরা জানি টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে। তার মানে এই টেম্পারেচারে যদি এই ভলিউম হয়, একটা টেম্পারেচারকে চিন্তা করো, এই টেম্পারেচারের কথা চিন্তা করো, এই টেম্পারেচারের ভলিউম যদি এটা হয়, তাহলে এই বরাবর এই টেম্পারেচারের ভলিউম কিন্তু এটা, তার মানে ভলিউম বাড়ছে। তো ভলিউম বাড়ছে মানে এই টেম্পারেচার তাহলে বাড়ছে। এই টেম্পারেচারে ভলিউম এটা, দ্যাট মিন্স তাপমাত্রা বাড়ছে। T3 টেম্পারেচার হাইয়েস্ট বলে ভলিউম বেশি, T2 টেম্পারেচার কমে গেছে বলে ভলিউম কমে গেছে। এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে T3 টেম্পারেচার সবচেয়ে বড় এখানে। তো আমরা এরকম একটা গ্রাফ প্রতিষ্ঠা করতে পারি। আমরা যদি এবার এই সূত্রটাকে দিয়ে যদি গ্রাফ অঙ্কন করতে পারি, আমরা এই সূত্র দিয়ে গ্রাফ অঙ্কন করে ফেলেছি। এটা এই সমীকরণটা দিয়ে যদি আমরা গ্রাফ অঙ্কন করি, হ্যাঁ, গ্রাফটা ধরো এরকম, এদিকে ভালো করে দেখো ভি এটা, আর এটা 1/p। আমি যদি এখন 1/p এদিকে দেই, আর এদিকে যদি ভি দেই, এদিকে যদি ভি দেই, তাহলে কি হবে দেখা যাক। এটা হলো y, এটা যদি x, এটা x অক্ষে ধরছি, তার মানে এটা x, এটা x, আর এটা হলো y, y equal to mx, y equal to mx, y equal to mx হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে গ্রাফটা এরকম ভাবে যাবে। দ্যাট মিন্স এটা হলো এই সমীকরণকে বেস করে এই সূত্রটা। তাহলে এটাও বয়েলের সূত্র সমর্থন করে এই সমীকরণ গ্রাফ। এই গ্রাফটাকেও ঠিক বয়েলের সূত্রে অনুসরণ করবে একরকম ভাবে। আবার দেন এবার PV equal to K, তাহলে PV equal to K যদি এরকম হয় তাহলে কি হবে, এইদিকে যদি চাপ পায়, এদিকে হলো PV, ঠিক আছে? কেমন হবে তাহলে গ্রাফটা এরকম আসবে, এদিকে চাপ বাড়ালেই PV এর মান একই সমান্তরালে চলে আসবে। তার মানে এখানে দেখা যাচ্ছে PV equal to K, PV equal to K মানে কি চাপ এবং আয়তনের গুণফল সবসময় সমান। দেখো V1 V1 P2 V2 P3 V3 সবসময় সমান মান। এদিকে চাপ বাড়ালে PV এর মান সবসময় সমান থাকবে, এই কারণে এটা এই রেখা বরাবর যাবে। তাহলে আমরা এই সমীকরণ দিয়ে আমরা গ্রাফ অঙ্কন করতে পারি। তাহলে আমরা দুটো গ্রাফ অঙ্কন করতে পারি, তিনটা গ্রাফ অঙ্কন করতে পারি এই বয়েলের সূত্র থেকে। তো অনুরূপভাবে আমরা ভিন্ন ভিন্ন টেম্পারেচারে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এরকম ভাবে গ্রাফগুলো অঙ্কন করতে পারবো। এরকম এরকম একই ভিন্ন ভিন্ন, যদি এটা T1 টেম্পারেচারে হয়, এটা T2, এটা T3 টেম্পারেচারে হয়, তাহলে আমরা এরকম গ্রাফ অঙ্কন করতে পারবো। তো এই সমীকরণে এই গ্রাফেও আমরা বলতে পারবো কি T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1, একই রকম ভাবে বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বয়েলের সূত্রের উপরে আমরা এখান থেকে ধারণা পেলাম। এখানে বিভিন্ন ভাবে এমসিকিউ থাকতে পারে। হ্যাঁ, কোন সূত্রে তাপমাত্রা স্থির? বয়েলের সূত্র কোনটি বলে দিল, কোন গ্রাফটি বয়েলের সূত্রকে অনুসরণ করে, এরকম গ্রাফ দিয়ে দিল, কোন গ্রাফটি বয়েলের সূত্রকে অনুসরণ করে, গ্রাফ দেখে বয়েলের সূত্র বলতে হবে। হ্যাঁ, এরকম ভাবে এখানে এরকম ভাবে একটা গ্রাফ দিয়ে তাপমাত্রার কোনটি সঠিক দিয়ে দিতে পারে। বিভিন্ন ভাবে বয়েলের সূত্র দিয়ে এমসিকিউ প্রশ্ন। তো আশা করি পড়াটা ক্লিয়ার হলো। এবার আমরা নেক্সট পরবর্তীতে
এটা 1662 খ্রিস্টাব্দে এই সূত্রটা প্রতিপাদন হয়। এরপরে তোমার 1800 সালের দিকে এসে তোমার প্রায় 200 বছর পরে আর কি এসে আরেকটা সূত্র প্রতিপাদন করে বিজ্ঞানী চার্লস। তিনি গ্যাসের আয়তন এবং তাপমাত্রার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেন। তিনি বয়েল প্রতিপাদন করেন চাপ এবং আয়তনের সঙ্গে সম্পর্ক। আর বিজ্ঞানী চার্লস সম্পর্ক প্রতিপাদন করেন আয়তন ও তাপমাত্রার সঙ্গে কি সম্পর্ক এবং গ্যাসীয় পদার্থের জন্য। তা আমরা দেখব বয়েলের সূত্রের সমস্যা কি, সীমাবদ্ধতা কি। বয়েলের সূত্রের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা হলো যে হাই টেম্পারেচারে এটা প্রযোজ্য, উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে এটা প্রযোজ্য। কিন্তু নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে প্রযোজ্য নয়। নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে এটা প্রযোজ্য নয়। এটা হলো বয়েলের সূত্রের সীমাবদ্ধতা। তো এবার আমরা বয়েলের সূত্রের পরে আসবো চার্লসের সূত্র। চার্লসের সূত্র গ্যাসের আয়তন ও তাপমাত্রা এই দুটার সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এখন তাপমাত্রার পরিবর্তনে আয়তনের যেমন পরিবর্তন হয়, চাপেরও সেরকম পরিবর্তন হয়। তাহলে এই দুটার সঙ্গে যদি সম্পর্ক প্রতিপাদন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে চাপ স্থির রাখতে হবে। চাপ যদি স্থির না রাখি, তাহলে আমাদের এই দুটোর মধ্যে সম্পর্ক প্রতিপাদন করা যাবে। তার মানে চার্লসের সূত্র স্থির চাপে প্রতিষ্ঠিত। চাপ স্থির রেখে গ্যাসের তাপমাত্রা আয়তনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা, সেটি হলো চার্লসের সূত্রের প্রতিপাদ্য বিষয়। এখন আমরা সম্পর্কটা কি সেটা আমরা দেখব। তা আমরা জানি যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে। আমরা জানি যে এরকম তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, ভি প্রপোর্শনাল টু টি, চাপ স্থির রেখে। বাস্তবে এটাই হলো চার্লসের সূত্র। এখন এই সূত্রটা কিভাবে আসে আসলে বাস্তবে, যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক, কিন্তু স্থির চাপে। এই সমীকরণটা কিভাবে আসলো এটা এখন আমাদেরকে দেখতে হবে। তো এই সমীকরণটার জন্য একটা এক্সপেরিমেন্ট আমরা দেখাই। এদিকে তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে, এদিকে হলো ভলিউম। তাপমাত্রা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ধরা যাক আয়তন এটা। এভাবে তাপমাত্রা যখন কমাতে থাকে, তাপমাত্রা এরকম কমাতে থাকলে দেখা যায় যে গ্রাফটা মূলবিন্দুতে না এসে গ্রাফটা একটু মূলবিন্দুর উপরে কাট করে। বিজ্ঞানী চার্লসের এক্সপেরিমেন্ট,
তারপরে কি করা হয়, এটাকে একটু পেছনে বর্ধিত করা হয়। বর্ধিত করে এই মূলবিন্দু 0 বরাবর আনতে গেলে দেখা যায় যে এই টেম্পারেচারটা বাস্তবে কত হয়, -273 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই টেম্পারেচার, এই তাপমাত্রাটা হয় -273 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের আয়তন শূন্য হয়। আমাদের এটা বুঝতে হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন শূন্য হয়। এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। এখন এইটাকে কেন্দ্র করে আমরা এখানে যদি এরকম এই অংশটুকুকে নিয়ে যদি আমরা একটা অ্যানালাইসিস করি, এই অংশটুকুকে, যে এই জায়গাটা হলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এই জায়গাটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জায়গাটা হলো 0, এই জায়গাটা অঙ্কন করছি, আর এই জায়গাটা হলো -273। এখন যদি এই বরাবর এভাবে দাগ কাটলে 273টা দাগ আছে এর মধ্যে। তো প্রতি ভাগ তাপমাত্রা বাড়লে আয়তন, প্রতি ভাগের জন্য আয়তন বাড়বে, প্রতি ভাগের জন্য আয়তন বাড়তে থাকে, প্রতি ভাগের জন্য এভাবে আয়তন বাড়তে থাকে। তাহলে এখানেও এরকম 200, এখানে 273টা ভাগ হবে, এখানে যদি 273টা ভাগ হয়, এখানেও 273টা ভাগ। দ্যাট মিন্স 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করার জন্য আয়তন বাড়ছে কতটুকু, 1 ভাগ করে আয়তন বাড়ছে। এখানে টোটাল আয়তন, এদিকে ভলিউম, এটা হলো ভলিউম, তাই না, এই দিকটা ভলিউম, এই ভলিউম। তাহলে ভলিউম বাড়ছে, এইদিকে তাপমাত্রা এইদিকে যাচ্ছে মানে বাড়ছে, তাপমাত্রা এইদিকে যাওয়া না বাড়া, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ছে। তো কতটুকু আয়তন বাড়ছে, 1 ভাগ। কত ভাগের, এখানে 273টা যদি ভাগ থাকে, উপরে 273টা ভাগ, তাহলে 273 ভাগের 1 ভাগ বাড়তেছে। তাহলে আমরা এখানে এই কথাটা বলতে পারি যে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়তন 1/273 অংশ বৃদ্ধি পায়, 1/273 অংশ করে বৃদ্ধি পায়, এতটুকু করে বৃদ্ধি পায়। এখন আমরা যদি এখন জেনারেল ফর্মুলা আনতে চাই একটা, ধরা যাক 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন সমান V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে, 0 ডিগ্রিতে V0 ছিল, 0 ডিগ্রিতে V0 ছিল, আর এখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর ফলে 1/273 অংশ বৃদ্ধি পাবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে কার, V0 এর 1/273 অংশ বৃদ্ধি পাবে এটা। তাহলে এখন আমরা কি লিখতে পারি, 2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন V0 প্লাস 2/273 ইন্টু V0 এতটুকু করে বৃদ্ধি পায়। এবার যদি বলি T ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়
গ্যাসের আয়তন বৃদ্ধি পায় কতটুকু, V0 প্লাস টি বাই 273 ইন্টু V0, এতটুকু করে বৃদ্ধি পায়। আমি যদি বলি T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হবে, তাহলে V0 প্লাস T1 বাই 273 ইন্টু V0। আমি যদি বলি T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তন বৃদ্ধি পায় V0 প্লাস T2 বাই 273 ইন্টু V0, এরকম ভাবে সমীকরণ হবে। তো এখন আমরা উপরের অংশগুলো লেখা হয়েছে আশা করি। T1 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে দেখো এখান থেকে কমন নেওয়া যায়। হ্যাঁ, এখান থেকে আমরা একটু কমন নিয়ে দেখি, সলিউশনটা করার চেষ্টা করি। তাহলে এখান থেকে আমরা চার্লসের সূত্র দিতে পারি। কি দিতে পারি? চার্লসের সূত্র আমরা এখান থেকে দিতে পারি যে স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে নির্ণীত আয়তনের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নির্ণীত আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পায়। বা প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হ্রাস বলে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি হ্রাস বলে, তাহলে 273 অংশ হ্রাস পায়। এটা বৃদ্ধির জায়গায় যদি হ্রাস বলে, বৃদ্ধি বা হ্রাস, এখানে যদি হ্রাস বলে তাহলে এখানে বৃদ্ধির জায়গায় এখানে হ্রাস হবে, একই হবে। এই সম্পর্ক, এই গাণিতিক সম্পর্ক থেকে আমরা এই সূত্রটা বলতে পারি। এটা কিন্তু একটা চার্লসের সূত্র। এখন এই সূত্র থেকে আমরা দেখো যে T1 তাপমাত্রায় গাণিতিক সম্পর্ক আমরা এখন প্রতিপাদন করতে পারি যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে আমরা যদি V0 কমন নেই, T1 = V0 কমন নিলে 1 প্লাস T1 বাই 273 করলে কি হবে? V0 273 প্লাস T1 ভাগ 273, এখান থেকে আমাদের কি হবে? V1 = V0 T1 বাই 273, 1 নাম্বার সমীকরণ। এখানে 273 এর সঙ্গে ডিগ্রি সেন্টিগ্রেড T1 যোগ করলে ক্যাপিটাল T1 আমরা দিলাম, এটাকে কেলভিন স্কেল বলা হয়। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যদি 273 যোগ করা হয়, যোগ করে যে মান পাওয়া যায় সেটা ক্যাপিটাল T দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল Tটাকে কেলভিন স্কেলের মান বলা হয়। এবার আমরা
যদি T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা আসি, T2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় V2 এখান থেকে আমরা যদি V0 কমন নেই 1 প্লাস T2 বাই 273, এখানে V0 বাই 273, তাহলে V2 ইকুয়াল টু V0 ইন্টু T2 বাই 273, এটা হলো 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ এই দুটাকে যদি আমরা অনুপাত করি V1 বাই V2 করলে T1 বাই T2, আমরা যদি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে এই সম্পর্কটা আসবে, এখান থেকে V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, এই ফর্মুলা আসবে। এখান থেকে আমরা তাহলে আরো কারেকশন করে নিতে পারি। এবার কারেকশনটা হলো V বাই T ইকুয়াল টু তাহলে কনস্ট্যান্ট K দাঁড়ায়, V1 বাই T1 V2 বাই T2, দ্যাট মিন্স V বাই T ইকুয়াল টু K। তাহলে এখান থেকে আমরা বলি V ইকুয়াল টু KT, দ্যাট মিন্স V প্রপোর্শনাল টু T, চাপ স্থির। কারণ স্থির চাপে গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সাথে সমানুপাতিক, তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, 1 গুণ বাড়ালে 1 গুণ, 2 গুণ বাড়ালে 2 গুণ, এইভাবে সমানুপাতিক সম্পর্ক। এইভাবে চার্জের সূত্রে এই সম্পর্কগুলো প্রতিপাদন হয়। তো আমরা আজকে বয়েলের সূত্র এবং চার্জের সূত্র আমরা আলোচনা করলাম। এবার যদি গ্রাফ অঙ্কন করা যায়, একটা গ্রাফ অলরেডি আমরা দেখেছি কিভাবে চার্জের সূত্রটা প্রতিপাদন হলো, এই অবস্থায় আসলো। যে গ্রাফটা আমরা দেখলাম একটু আগে, যে এরকম ভাবে গ্রাফটা এই লেভেল আসছে, হ্যাঁ, এদিকে হলো T ডিগ্রি সেন্টিগ্রেড এবং এদিকে হলো আয়তন V, এই তাপমাত্রাটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এই তাপমাত্রাটাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়, কারণ এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়। এই আয়তন নামতে এখানে 0, এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, এই জন্য এই তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। আর আরেকটা আছে পরম তাপমাত্রা। পরম তাপমাত্রাটা হলো যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার সাথে যদি 273 ডিগ্রি সেন্টিগ্রেড যোগ করা হয়, যোগ করলে সেটা কেলভিন স্কেল, এটাকে বলা হয় পরম তাপমাত্রা, এটাকে বলা হয় পরম তাপমাত্রা। তো পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা দুটো আলাদা জিনিস, এক করলে হবে না, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা যদি এই গ্রাফটা ছাড়া আরো গ্রাফ প্রতিষ্ঠা করা যায়, এখানে ভালো করে দেখো, আমি যদি এই গ্রাফটার আলোকে যদি আমরা গ্রাফ অঙ্কন করি, তাহলে এইদিকে যদি আমি ক্যাপিটাল T দেই আর এইদিকে যদি ভলিউম দেই, তার মানে গ্রাফটা আমার এরকম ভাবে যাবে। এটা হলো একটা চার্জে, যেমন লিখতে হবে এখানে T স্থির, চাপ স্থির রেখে এই সূত্রটা প্রতিপাদন। অথবা এখানে চাপ যদি চেঞ্জ করা যায়, চাপ চেঞ্জ করলে এই গ্রাফ গুলো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এরকম যদি এরকম একটা আসে, এরকম একটা আসে, হ্যাঁ, এটা যদি P1 হয়, এটা P2 হয়, এটা P3 হয়, হ্যাঁ, এরকম এক এক চাপে এক এক রকমের হবে। সব যে কোনো স্থির চাপে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ছে, সব ঠিক আছে, কিন্তু আমরা জানি যে চাপ বাড়ালে আয়তন কমে। হ্যাঁ, চাপ যদি বাড়ায়, চাপ যদি এখান থেকে এখানে, তো চাপ তাহলে নিঃসন্দেহে P1 এখানে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3, এটাও কিন্তু এমসিকিউ তে প্রশ্ন থাকে। এই গ্রাফটা দিয়ে বলবে কোন সমীকরণ, কোনটা সম্পর্কটা সঠিক। হ্যাঁ, এটা লেস দেন করে দেবে, সমান করে দেবে, হ্যাঁ, দিয়ে তোমাকে প্রশ্ন দিবে। তাহলে এখান থেকে দেখা যায় যে এই সমীকরণে এটা হলো আমাদের চাপের সমীকরণ, অ্যাকুরেট সমীকরণ।
তাহলে আমরা আবার এটা একটা গ্রাফ, এই গ্রাফের সাথে আমরা সম্পর্ক রেখে আমরা এবার এই গ্রাফটা এটা দিয়ে একটা গ্রাফ প্রতিপাদন করতে পারি আমরা। হ্যাঁ, এই গ্রাফটা কিভাবে প্রতিপাদন করতে পারি এখানে আমরা দেখাই। এদিকে দিলাম হলো তোমার তাপমাত্রা, আর এদিকে দিলাম V/T। তাহলে তাপমাত্রা বাড়ালে V/T, দেখো V/T কে মানে V/T অলওয়েজ সমান থাকবে। তাহলে V/T অলওয়েজ সমান থাকবে। এটা একটা সমীকরণ দেওয়া যায়। এই সমীকরণকে চিন্তা করলে এটা দেওয়া যাবে, এইটাকে চিন্তা করলে এটাকে, এই গ্রাফটা দেওয়া যাবে। এইভাবে আমরা সমীকরণ প্রতিপাদন মানে গ্রাফ প্রতিষ্ঠা করতে পারি। চার্লসের সূত্র থেকেও দেখা যায় 3 ধরনের গ্রাফ প্রতিপাদন করা সম্ভব। এটা আমাদের মাথায় রাখতে হবে। অনুরূপভাবে এখানে এরকম ভাবে সমীকরণ হতে পারে, এক চাপে এটা P1 P2 P3 এরকম হতে পারে। হ্যাঁ, এখানেও তোমার একই ব্যাপার হবে যে P1 গ্রেটার দেন P2 গ্রেটার দেন P3 হবে, কারণ চাপ বাড়ালে আয়তন কমে। অতএব নিচেরটা চাপ এটাই বড়, চাপ বড় হলে V/T কম, মানে ভলিউম কম। এর জন্য আমরা এইভাবে গ্রাফ প্রতিপাদন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করলাম দুটো বিষয়, বিশেষ করে আলোচনা করলাম প্রথম অধ্যায়ের পরিবেশ রসায়নের, একটা হলো বয়েলের সূত্র, একটা হলো চার্লসের সূত্র। তো এখান থেকে কি ধরনের প্রশ্ন হবে? বয়েলের সূত্র লিখো, চার্লসের সূত্র লিখো, সংক্ষিপ্ত 1 মার্কের প্রশ্ন। তাপমাত্রা স্থির রেখে কোন সূত্র প্রযোজ্য? MCQ। তাপমাত্রা চাপ স্থির রেখে কোন সূত্র প্রযোজ্য? MCQ। কোন সূত্রে চাপ স্থির রাখা হয়? এটাও হতে পারে। কোন সূত্রে তাপমাত্রা স্থির করে রাখা হয়? সেটাও হতে পারে। এরকম গ্রাফগুলো দিয়ে প্রশ্ন করতে পারে P1 P2 এটা কি, ক্রমটা কি, তাই না? গ্রাফ দিয়ে কোন গ্রাফটি বয়েলের সূত্রকে অনুসরণ করে, বলতে পারে কোন গ্রাফটি চার্লসের সূত্রকে অনুসরণ করে, এটাও বলতে পারে। এইভাবে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, বয়েলের সূত্রটা লিখে বলতে পারে এই সূত্রটি কোন সূত্র। চার্লসের সূত্র দিয়ে বলবে এই সূত্রটা কোন সূত্র। সব রকম ভাবে এরকম MCQ প্রশ্ন হতে পারে। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই দুটো সম্পর্ক প্রতিপাদন হলো। আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করতে চাই, দু একটা MCQ লাস্ট অধ্যায়ের। তো সেটা আমরা করব এখন।